রূপকথা অ্যাঞ্জেলোর মাথায় হাত বুলাতে বুলাতে শুধালো। ওকে কে দেখেছে এই কয়েক মাস? সারফরাজ তাচ্ছিল্য হাসল প্রশ্নে। তারপর হাঁটুতে ভর দিয়ে ঝুঁকে রূপকথার মুখের সামনে এসে ফিসফিস করে বলে উঠল। টাকার বিনিময়ে কাঠের পুতুল নাচে রূপকথা। শুধু কুকুর নয়, সিয়েরা ফরেস্টের অজগর পাহারা দিতে বললেও তারা দেবে। অজগরের নাম শুনে বুক কেঁপে উঠল রূপকথার। সে ফাঁকা ঢোক গেলে ভয়ার্ত কণ্ঠে শুধালো। এখানে অজগর আছে? সারফরাজ সিরিয়াস ভঙ্গিতে বলল। শুধু অজগর নয় রূপকথা, তার চাইতে ভয়ানক প্রাণী আছে। আস্তে আস্তে সব দেখবে। রূপকথা চট করে বলে উঠল। না না না, আমি এসব দেখতে চাই না। তা কি করে হয়? জঙ্গলে বাস করবে অথচ পশু পাখি দেখবে না? ওদের সাথে মিলেমিশেই তো তোমাকে থাকতে হবে রূপকথা। এবার ভয়ে রূপকথার গলা শুকিয়ে উঠল। সে বইয়ে পড়েছে এসব ভয়ানক অরণ্যে ভয়ানক সব প্রাণীর বসবাস। ঘরের আনাচে কানাচে কোথাও কোনো সাপ খোপ লুকিয়ে আছে কে জানে। যদি ঘুমের ঘোরে কোনো বিষাক্ত সাপ এসে কামড় দেয় তখন? সারফরাজের বাড়ি ভ্রমণের অ্যাডভেঞ্চার অনুভূতি মুহূর্তেই ভয়ে রূপ নিল রূপকথার। তার মুখের রং পাল্টে গেল। সারফরাজ তা খেয়াল করে শুধালো। ভয় পাচ্ছ? রূপকথা মাথা ঝাঁকালো। সারফরাজ অবাক গলায় বলল। কেন? যদি ঘরে কোনো বিষাক্ত প্রাণী ঢুকে যায় আর আমায় কামড়ে দেয়? রূপকথার বোকা কথায় ফিক করে হেসে দিল সারফরাজ। এরপর ঠান্ডা গলায় বলল। আমার হুকুম ছাড়াই বাড়িতে বাইরের হাওয়া পর্যন্ত প্রবেশ করে না রূপকথা। এখানে শুধু আমার রাজত্ব চলে, আর কারণ না। এই অরণ্যের প্রতিটা প্রাণী জানে তাদের রাজা কতটা নির্দয় আর নৃশংস। নিশ্চয় তারা সেই নিষ্ঠুর রাজার রানীকে বিরক্ত করা দুঃসাহস দেখাবে না। সারফরাজের কথাগুলো কেমন ভয়ঙ্কর ঠেকল রূপকথার কাছে। রূপকথা পলক্ষীন তাকিয়ে সারফরাজের কঠিন মুখটা দেখল। দ্বিতীয় কোনো প্রশ্ন করবার আগেই সারফরাজ ভারী গলায় আদেশ করল। ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে এসো, খাবার দিচ্ছি। আর দাঁড়ালো না সারফরাজ। হনহন করে নিজের ঘরে চলে গেল। সারফরাজের আভিজাত্য ভরা চলন গভীর চোখে খেয়াল করল রূপকথা। প্রতিটি পায়ের স্পর্শে সিঁড়ির ধাপগুলো পর্যন্ত যেন কেঁপে উঠছে। চোয়ালের কাঠিন্য আর চোখের স্থির তীক্ষ্ণ দৃষ্টি বলে দিচ্ছে মানুষটা আর 10টা সাধারণ মানুষ পুরুষের মতো নয়। সে সকলের থেকে আলাদা, যে ভালোবাসার মানুষ ব্যতীত সকলের জন্য হিংস্র, ভয়ানক। অল্প কিছু খাবার খেয়ে নিজ কক্ষে এসে কম্ফোর্টার জড়িয়ে আরাম করে শুয়ে গেল রূপকথা। হঠাৎ বাবা মায়ের কথা মনে পড়তেই আবার উঠে বসল। নিশ্চয়ই তারা চিন্তা করছে, একবার কল করা প্রয়োজন। নিজের চার্জহীন ফোনটা চটপট ব্যাগ থেকে বের করল রূপকথা। এরপর সেটা চার্জে লাগিয়ে ছুটল সারফরাজের কক্ষে। লম্বা জার্নি, কয়েকদিনের টানা পরিশ্রম আর নির্ঘুম রাত দিন কাটানোর কারণে শোয়া মাত্র তন্দ্রা এসে ভর করল সারফরাজের চোখে। সে মাথার নিচে এক হাত আর বুকে আরেক হাত রেখে চোখ বুঝল। রূপকথা যখন সারফরাজের কক্ষে এলো তখন দেখতে পেল সারফরাজ ঘুমোচ্ছে। রূপকথা তাকে ডেকে বিরক্ত করতে চাইল না। চুপি চুপি নিঃশব্দে সে সারফরাজের বিছানার সামনে এসে দাঁড়ালো। আশেপাশে নজর বুলিয়ে বালিশের কাছটায় সারফরাজের ফোন নজরে এলো। ঠোঁটে ঠোঁট টিপে হালকা ঝুঁকে ফোনের পানে হাত বাড়ালো রূপকথা। মুহূর্তেই শিকারী জন্তুর ন্যায় রূপকথার হাত চেপে ধরে বালিশের তলা থেকে গান বের করে রূপকথার কপালে তাক করল সারফরাজ। সেই সাথে তীক্ষ্ণ কাটকাট ভয়ঙ্কর দৃষ্টি পাতল রূপকথার চোখে। সারফরাজের এহেন কাণ্ডে ভয়ে কেঁদে দেবার জোগাড় হলো রূপকথার। সারফরাজের মস্তিষ্ক সজাগ হতেই গান ফেলে রূপকথাকে বুকে চেপে স্বস্তির শ্বাস টানল। এরপর ঘুম ঘুম স্বরে বলে উঠল। ডাকলে না কেন? রূপকথা ভয় মিশ্রিত গলায় বলল। ঘুমোচ্ছিলে তো তাই। সারফরাজ লম্বা শ্বাস টেনে রূপকথার কপালে চুমু আঁকল। এরপর বলল। কিছু লাগবে? রূপকথা ধীর গলায় বলল। বাড়িতে কল করব। সারফরাজ চোখ বুঝে রূপকথাকে আরেকটু শক্ত করে চেপে ধরে বলল। ওয়াইফাই কানেক্ট করে নাও, পাসওয়ার্ডের জায়গায় তোমার নাম দিলেই হয়ে যাবে। রূপকথা সারফরাজের থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে উঠল। ঠিক আছে, ঘুমাও, আমি আসছি। সারফরাজ শুনল না তার। রূপকথাকে আরো শক্ত করে টেনে ধরে নিজের বাহুতে আবদ্ধ করল। এরপর পাশে শুইয়ে গায়ের কমফোর্টার দিয়ে পেঁচিয়ে ধরল। রূপকথার গলার ভাঁজে মুখ ডুবিয়ে সারফরাজ বলে উঠল। আমি অনেক ক্লান্ত পরিশ্রান্ত রূপকথা, প্লিজ একটু ঘুমোতে দাও, প্রচুর ঘুম পাচ্ছে। রূপকথা নড়ল না। সারফরাজের প্রশস্ত বাহুতে ঘাপটি মেরে রইল। সারফরাজ অল্প হেসে উত্তর করল। গুড গার্ল। এরপর শান্তিতে গভীর ঘুমে তলিয়ে গেল। রূপকথার যখন ঘুম ভাঙল তখন আশেপাশের কোথাও সারফরাজকে দেখা গেল না। তন্দ্রা ভাব কাটিয়ে
ফ্রেশ ঘুম দিয়ে উঠে বসলো রূপকথা। খিদে পেট জ্বলে যাচ্ছে। প্লেট ভর্তি ডাল, লেবু আর ঝাল ঝাল আলু ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে। সকালের অল্প স্প্যাগেটি আর স্যান্ডউইচ পেটের তলানিতে কখন বিলীন হয়েছে তার হিসেব আছে নাকি? বিছানা থেকে নেমে উঠে দাঁড়ালো রূপকথা। গায়ে এখনো দুদিন আগের পোশাক, চেঞ্জ করা প্রয়োজন। ক্লান্ত পায়ে নিজের রুমে এলো রূপকথা। এরপর ঝটপট লাগেজ থেকে কাপড় বের করে কাচের দরজা ঠেলে ওয়াশরুমে ঢুকলো। প্রকৃতির সান্নিধ্যে মনোরম দৃশ্য উপভোগ করতে করতে স্নান সেরে মাথায় টাওয়েল পেঁচিয়ে বেরিয়ে এলো রূপকথা। এরপর ড্রেসিং ক্যাবিনেটের সামনে দাঁড়িয়ে টুলে বসে চুল মুছে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিল। এরপর মুখে হালকা পাতলা ক্রিম প্রসাধনী মুখে চুলগুলো কাঁধের দুপাশে ফেলে হাত ঘষতে ঘষতে বেরিয়ে এলো ড্রয়িং রুমে। এসে দেখতে পেল ওপেন কিচেনে আট ঘাট বেঁধে গায়ে কিচেন অ্যাপ্রন জড়িয়ে পারদর্শী শেফের ন্যায় কিছু রান্না করতে সারফরাজ। হাত মুখের এক্সপ্রেশনে মনে হচ্ছে রাঁধুনির হাত বড্ড পাকা। হাত পা চালিয়ে কিচেনের সাথে লাগোয়া উঁচু চেয়ার টেবিলটায় বসলো রূপকথা। এরপর ছোট বাচ্চার ন্যায় ঠোঁট উল্টে বলে উঠল, খিদে পেয়েছে, খাবার দাও। রূপকথার গলায় সামনে তাকালো সারফরাজ। লম্বা ঘুমের কারণে মেয়েটির চোখ মুখ ফুলে আছে, দেখতে গুলুমুলু লাগছে। রূপকথার স্নিগ্ধ সৌন্দর্যে লক্ষ্যচ্যুত হলো সারফরাজ। মুহূর্তে উত্তপ্ত তেল এসে লাগলো হাতে। সটকে দাঁড়িয়ে হাত ছেড়ে মৃদু আর্তনাদ করে উঠল সারফরাজ। হুড়মুড়িয়ে টেবিল থেকে নেমে দৌড়ে গেল রূপকথা। চুলা বন্ধ করে সারফরাজের হাত বেসিনের কলে লাগিয়ে পানি ছেড়ে দিল। এরপর ব্যস্ত গলায় বলল, একটু সাবধানে কাজ করবে না? ইস, কতখানি পুড়ে গেল। সারফরাজ ঘোর লাগানো গলায় বলে উঠল, এমন সৌন্দর্য দর্শনে আমি প্রতিদিন নিজেকে পোড়াতে চাই রূপকথা। এই সৌন্দর্য আমার পাপের দেয়াল ধসে দেয় একটু একটু করে। পাপী পুরুষ থেকে আমি হই সাধু পুরুষ। পুরোপুরি যদি পাপমুক্ত হওয়া যায় তবে ক্ষতি কোথায়? পায়ের উপর পা তুলে নিজের থ্রোন চেয়ারে রাজকীয় ভঙ্গিতে বসে আছে সারফরাজ। কোলে তার মাস 6 ছেলে বসে বসে আঙ্গুল চুষছে। পরম যত্নে ছেলেকে কোলে নিয়ে সামনে বসা গ্যাংদের উদ্দেশ্যে জ্ঞানের বয়ান ঝাড়ছে সারফরাজ। পাশেই আলুথালু রূপকথা। চুল নয়, যেন পাখির বাসা। চোখের নিচে গাদা গাদা কালি, শীর্ণ হাত পা, কঙ্কাল সার দেহ থেকে খুলে পড়ছে গায়ের জামা। করুণ শুকনো মুখখানি দেখে মনে হচ্ছে বাপ ছেলের অত্যাচারে প্রাণ যায় যায় অবস্থা। কয়েক পল গড়াতেই ভঙ্গ হলো সারফরাজের জ্ঞানের আসর। আগত মানুষজন চলে যেতেই রূপকথাকে কাছে টেনে নিল সারফরাজ। তুলতুলে ফর্সা গোল আলুর মতো দেখতে ছেলেটাকে পটপট চুমু এঁকে রূপকথার উদ্দেশ্যে সারফরাজ বলে উঠল, আমার এরম আরো 20-25টা গোল আলু চাই। চলো এখনই প্রসেস শুরু করি, নইলে আবার দেরি হয়ে যাবে। তাছাড়া তোমার ভাবকে একদম ভরসা নেই, বেটা সব জায়গায় এক হাত ঢুকিয়ে বসে থাকে। এই না না, একদম না। আমার মেয়েকে এভাবে জ্বালালে তোকে আমি খুন করে ফেলবো, হতচ্ছাড়া। আমার ছোট বাচ্চাটা তোর এতগুলো বাচ্চা সামলাতে পারবে না, এই আমি বলে দিলাম হারামজাদা। দামড়াটা আমার মেয়েকে মারতে ফুসলিয়ে নিয়ে গেছে ওইখানে। কথাগুলো চিৎকার করে বলতে বলতে ঘুম থেকে লাফিয়ে উঠলেন সুফিয়ান চৌধুরী। তার পুরো শরীর ঘেমে জপজপে অবস্থা। অসুস্থ রেখা স্বামীর এসব আবল তাবল কথা শুনে কোনো মতে নড়ে চড়ে উঠে বসলেন। এরপর টেবিল ল্যাম্পের সুইচ টিপে ঘর আলো করে উদ্বিগ্ন হয়ে শুধালেন। স্ত্রীর প্রশ্নে চারপাশে নজর বুলিয়ে সুফিয়ান নিশ্চিত হলেন তিনি স্বপ্ন দেখছিলেন। নিজেকে কোনো মতে ধাতস্থ করে পরনের লুঙ্গি দিয়ে মুখ হাত গলা মুছলেন। এরপর বিড়বিড় করে বলে উঠলেন, বজ্জাত ছেলের জন্য আমার ঘুম পর্যন্ত হারাম হয়ে গেছে। কোন ভেলকি বাজিতে পড়ে মেয়েটাকে যে দিলাম, এখন টেনশনে হাইপার টেনশন হয়ে যাচ্ছে। বিড়বিড় করতে করতে বালিশের তলা থেকে ফোন বার করলেন ভদ্রলোক। ফোনের স্ক্রিন ট্যাপ করে সময় দেখলেন। ঘড়িতে রাত প্রায় ভোর 4টে। আকস্মিক মস্তিষ্কে হানা দিল ভোর রাতের স্বপ্ন সত্যি হয়। আজগুবি ভয়ানক স্বপ্নের কথা ভাবতেই গা শিউরে উঠল সুফিয়ান চৌধুরীর। সারফরাজের গতিবিধি তিনি জানেন। এর মতো ভেলকিবাজি বজ্জাত আর দুটো হয় না। সুফিয়ান চৌধুরীর ঘুম, ক্লান্তি সব কোথায় যেন পালালো। তিনি কোনো কিছু বিবেচনা না করে সারফরাজের নম্বরে কল করলেন, কিন্তু রিং না হয়ে কেটে গেল। সুফিয়ান এবার উন্মাদ হয়ে উঠলেন। তিনি সারফরাজের মেসেঞ্জারে ঢুকে সারফরাজকে লাইনে পেয়ে সরাসরি ভিডিও কল দিলেন। কিয়ৎক্ষণ রিং বাজতেই ভিডিও রিসিভ হলো ফোন। সারফরাজ ঠোঁটে বাঁকা হেসে জবাব দিল, ইয়ো কমিশনার সাহেব, কি অবস্থা? মেয়ে চিন্তায় ঘুমোচ্ছে না? ডর লাগছে?
সুফিয়ান দাঁতে দাঁত পিষে ধমকে উঠল। তোর চামড়া তুলে ডুগডুগি বাজাবো আমি, শিওর। সারফরাজ অবাক হবার ভান করে বড় বড় চোখ করে বলে উঠল, এই যা, আমি আবার কি করলাম? আমার উপর এইভাবে রেখে যাচ্ছেন কেন আপনি শ্বশুর আব্বা? আরে এত রাতে না ঘুমিয়ে ফোন করছেন, কোনো দরকার? খারাপ স্বপ্ন দেখেছেন বুঝি? সুফিয়ান চির চির বিরিয়ে ওঠা রাগ কন্ট্রোল করে বলে উঠলেন, আমার মেয়ে কোথায়? কি করেছিস আমার মেয়ের সাথে? শিগগির আমার মেয়েকে ফোন দে। তোর থোবরা দেখতে মোটেও ইচ্ছা করছে না এত রাতে। সুফিয়ানের কথায় সারফরাজ কিটকিটিয়ে হেসে শুধালো। তা কি দেখলেন? নাতি নাকি নাতনি? সুফিয়ান চাপা গর্জন করে ধমকে বললেন, তোকে আমি জেলে ভরবো শালার বেটা। তুই আমাকে অযথা টেনশন দিচ্ছিস। আমি মরে গেলে খুশি হবি তুই, তাই না? এবার রসিকতা ছাড়লো সারফরাজ। রূপকথাকে ডেকে কাছে এনে বলল, বাড়িতে কল করে জানাওনি? নাও, তোমার বাবা কল করেছে, কথা বলো। ভিডিও কলে সুফিয়ানকে বিধ্বস্ত অবস্থায় দেখে ঘাবড়ে গেল রূপকথা। সে ব্যতিব্যস্ত হয়ে বলল, তোমাকে এমন লাগছে কেন পাপা? কিছু হয়েছে? আম্মু ঠিক আছে? সুফিয়ান চোখ বুজে নিজের রাগ দমানোর চেষ্টা করলেন। এরপর বলে উঠলেন, বাড়ি ফিরলে জড়িয়ে তোমার সব কটা দাঁত আমি ফেলে দেব রূপকথা। তোমার জেদের প্রশ্রয় দিতে দিতে আমার আধমরা হবার জোগাড়। না ঠিকমতো ডিউটি করতে পারছি, না খেতে পারছি, না ঘুমাতে। রূপকথা মাথা নিচু করে ছোট মুখ করে বলল, আসলে লম্বা জার্নি করে এতই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে আর ফোন দিতে পারিনি। আম সরি। সুফিয়ান হিসিস করে উত্তর করলেন, তোমার শরীর নিকুচি করি আমি। শোনো, পই পই করে বলে দিচ্ছি, ওই সাংঘাতিক ছোকরা থেকে 10 হাত দূরে থাকবে, বুঝেছো? বাপকে অনেক জ্বালিয়েছো, এবার একটু শান্তি দাও বাবা। সারফরাজ পাশ থেকে বলে উঠল, খামোখা দুশ্চিন্তা করছেন আপনি কমিশনার সাহেব। এসব ছাইপাস চিন্তা ফেলে আরামসে ঘুমুন তো। আপনি এত শিগগিরই নানা হবেন না। সুফিয়ান ধমকে রূপকথাকে শুধালো। দেখেছো কত বড় বেহার বেয়াদবি ছেলে। রূপকথা বুঝল সুফিয়ান কোনো দুঃস্বপ্ন দেখে এমন ঘাবড়ে গিয়েছে, তাই আর কথা না বাড়িয়ে বলে উঠল, তুমি টেনশন নিও না, আমি 20 হাত দূরত্ব মেপেই চলবো। আম্মুকে ফোনটা দাও। বলা মাত্রই রেখা ফোন হাতে নিল। রূপকথা রেখাকে কুশলাদি জিজ্ঞেস করে উচ্ছ্বসিত গলায় বলল, সারফরাজ তো বনের রাজা টারজান আম্মু, শুধু তফাৎ টারজান গাছের ছাল বাকল পরে থাকতো আর গাছে গাছে ঘুরে বেড়াতো পশু পাখির সাথে, কিন্তু সারফরাজ দামি কাপড় পরে আর সুবিশাল রাজকীয় প্রাসাদে থাকে। বাড়িটা খুব সুন্দর। তোমাদের ওখানে যখন সন্ধে নামবে তখন আমায় একবার ভিডিও কল করবে। তোমাকে এই মোহনীয় সৌন্দর্য না দেখালে তোমার জীবন বৃথা। মেয়ের উচ্ছ্বাস আর খুশিতে রেখা প্রশস্ত হাসলেন। এরপর বললেন, রেখার থেকে ফোন কেড়ে নিয়ে সুফিয়ান বললেন, মনে থাকে জানো বিষাদ। সারফরাজ রূপকথার থেকে ফোন নিজের হাতে নিয়ে ঠান্ডা গম্ভীর গলায় বলে উঠল, রূপকথা এখনো আমার কাছে সেই 6 বছরের ছোট্ট মেয়েটি রয়েছে কমিশনার সাহেব। যেখানে ওকে পবিত্র রাখতে আমি সোভান চৌধুরীর হাভেলিকে মৃত্যুপুরী বানিয়ে দেশ ছাড়া হলাম, সেখানে আমি নিজে ওকে অপবিত্র করবো, এটা আপনার মনে কি করে এলো কমিশনার সাহেব? সুফিয়ান ইতস্তত করে উত্তর করলেন, যেদিন বাপ হবি সেদিন বুঝবি। রাখছি। আর কথা বাড়ালো না সুফিয়ান চৌধুরী। ফোন কেটে দিয়ে বিছানা ছেড়ে উঠে গেলেন। যাবার আগে রেখাকে বললেন, তুমি ঘুমাও, আমি মসজিদে নামাজ সেরে জগিং করে বাজার নিয়ে একবারে ফিরবো। নিজ কক্ষে রকিং চেয়ারে বসে নানাবিধ চিন্তায় বুঁদ হয়ে আছে রুদ্র। রূপকথাকে ফলো করবার জন্য যে ছেলেটাকে মোটা টাকার বিনিময়ে হায়ার করেছিল, বেশ কয়েকদিন ধরে তার সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছে সে। ইতোমধ্যে ডক্টর সোহানা পুলিশ কেস করে মেন্টাল হসপিটালের ডিরেক্টরকে ধরিয়ে দিয়েছে। শুধু তাই নয়, রুদ্ররাজ তাকে গুলি করে হত্যার চেষ্টা করেছে, এটা নিয়েও সে রুদ্রের নামে কেস ফাইল করেছে। পুলিশের দুঘা খেয়েই রুদ্ররাজের কুণ্ডুলি খোলসা করেছে ওই ডিরেক্টর। রুদ্ররাজ মায়া চৌধুরীকে নিজের টোপ হিসেবে ব্যবহার করার জন্য ইচ্ছে করেই মেন্টালি সিক করে পাগলা গারদে ফেলে রেখেছে বছরের পর বছর। সারফরাজ সুফিয়ান চৌধুরীর সাহায্য নিয়ে রুদ্রের বিরুদ্ধে বেশ শক্ত কেস করেছে। কোনোভাবেও যদি কেউ রুদ্রের হদিস পায় তবে এখানেই রুদ্রের সমস্ত খেল খতম। সারফরাজের কঠিন জালের বিস্তার সর্বত্র। সারফরাজ এখন কোথায় আছে এবং তার পরবর্তী পদক্ষেপ ঠিক কী হতে পারে সে বিষয়েও কিচ্ছুটি আঁচ করতে পারছে না রুদ্র। চেয়ারের দোল থামিয়ে স্থির হয়ে বসল রুদ্ররাজ।
এরপর উঠে দাঁড়িয়ে বিতৃষ্ণায় লাথি দিয়ে দূরে ছিটকে ফেলল রকিং চেয়ারখানা। রুদ্র এবার মনে মনে এক ভয়ানক সিদ্ধান্ত নিল। যেহেতু প্রেমিকা মা কাউকে দিয়ে সারফরাজকে থামানো যাচ্ছে না, তবে সারফরাজকে চিরতরে শেষ করে দেয়াই উত্তম। মাথাও নেই, ব্যথাও নেই। খুব শীঘ্রই তোকে জাহান্নামে পাঠানোর ব্যবস্থা করছি ছোট। এইভাবে তোর পিছে ছুটে হয়রানি হতে আর ইচ্ছে করছে না, আমি বড্ড ক্লান্ত। বলেই কুৎসিত হাসল রুদ্ররাজ। এমন সময় ভাইব্রেট হলো নিজের ফোনখানা। পকেট থেকে হাতড়ে ফোন চোখের সামনে আনতেই ডক্টর জেমসের নামটাও জ্বলে উঠল। রুদ্রের বুঝতে বাকি রইল না হসপিটাল থেকে ফোন এসেছে। ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে কানে তুলতেই ডক্টর জেমস উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল। ডক্টর জেমসের কথায় রুদ্রের ফর্সা কপালে চিকন ভাঁজ পড়ল। অধিক ক্রোধ আর হতাশায় হাত মুঠিবদ্ধ হয়ে এলো। ফুলে উঠল কপাল আর ঘাড়ের শিরা। চেপে এলো দাঁতের কপাট, জ্বলে উঠল গাঢ় নীল চোখ দুটো। নিজের গুছিয়ে রাখা প্ল্যান মুহূর্তেই যেন বালির বাঁধের ন্যায় কুড়িয়ে গেল। রুদ্র নিজেকে সংযত করতে না পেরে চিৎকার করে বলে উঠল, Fighter within 24 hours by any means necessaries. Otherwise, I will file a case against your hospital. বলেই হাতের মুঠোফোন ছুঁড়ে মারল রুদ্র। অবলা জড় বস্তু শক্ত টাইলসের আঘাতে ভেঙে গুঁড়ো গুঁড়ো হলো। ধপ করে মাটিতে বসে নিজের চুল খামচে ধরে রুদ্র হিংস্র কণ্ঠে বলে উঠল, তোকে আমি ছাড়বো না সারফরাজ। খুব শীঘ্রই তোর জন্য পরপরের টিকিট কাটবো আমি। কঠিন থেকে কঠিনতম কষ্টে মারবো তোকে আমি, যেভাবে তোর বাপ আমার সামনে আমার বাবাকে মেরেছিল। অ্যাঞ্জেলোকে কোলে নিয়ে বসে আছে সারফরাজ। সামনে ড্যাভিন হাতের নোট ট্যাবে কিছু দেখছে। বিদেশে এই পুরুষের হ্যাজেল গভীর তীক্ষ্ণ চোখ দুটিতে চতুরতার খেলা। কিছু সময় গড়াতেই হাতের ট্যাবখানা সারফরাজের দিকে এগিয়ে ড্যাভিন বলে উঠল। সারফরাজ ট্যাবখানা হাতে নিয়ে জুম করে দেখল, এরপর আদেশ দিল, লাশের উপরে লাশ পড়লেও আমার মাকে কোনো প্রকার চোট পৌঁছানো ছাড়া আমার হাতে চাই আমি ডেভিন। এই মুহূর্তে কোনো এক্সকিউজ শুনতে চাই না। যাও, নিজের নিষ্ঠুরতার প্রমাণ দাও। ড্যাভিন মাথা নাড়াল। সে সারফরাজের আজ্ঞা পালনে সদা প্রস্তুত। উঠে দাঁড়ালো ড্যাভিন। এরপর বাইরে যাবার জন্য পা বাড়ালো। হঠাৎ কিছু মনে পড়ল তার। সে মাথা নত করে বলে উঠল। বলেই পকেট থেকে বাদামি রঙের একটা ইনভাইটেশন কার্ড সারফরাজের সামনে এগিয়ে দিল ড্যাভিন। মিস্টার নোলানের সঙ্গে সারফরাজের সম্পর্ক বেশ গভীর। কোনোভাবেই তাকে আশাহত করতে চায় না সারফরাজ। তাছাড়া রূপকথা বিদেশি কালচারের বিয়ে শাদী কখনো দেখেনি। যদিও জায়গাটা রূপকথার জন্য কমফোর্টেবল নয়, তবুও সারফরাজ ইচ্ছে পোষণ করলো রূপকথাকে সঙ্গে নিয়েই যাবে। তাই সে মাথা ঝাঁকিয়ে ড্যাভিনকে বলল, তাকে জানিয়ে দাও কালকের পার্টিতে একজন কুইন উপস্থিত থাকবে। আয়োজন যেন সেভাবেই করা হয়। ড্যাভিন মাথা ঝাঁকিয়ে বিদায় নিল। ড্যাভিন চলে যেতেই সারফরাজ রূপকথাকে ডাকল। সারফরাজের ডাক পেয়ে রূপকথা দৌড়ে এলো। রূপকথার ছোট ছোট হাত দুটো নিজের করপুটে ভরে পরম আদরে করে বসালো সারফরাজ। এরপর চুলে বিলি কেটে মাথায় চুমু এঁকে বলল, কাল সন্ধ্যায় আমরা একটা বিয়ে বাড়িতে যাব, তৈরি থাকো কেমন? রূপকথা সারফরাজের কথা শুনে ঠোঁট উল্টে বলল, কিন্তু আমার তো কোনো জামাই নেই। রূপকথার কথা শুনে কপাল স্লাইড করলো সারফরাজ। এরপর তুচ্ছ হাসল। রূপকথা উল্টানো নিচের ঠোঁটটা চেপে টেনে ধরে বলল, তোমার বিশাল কাবার্ডে এত 144টা নতুন জামা আছে রূপকথা, আর তাদের সাথে ম্যাচিং জুতো, ব্যাগ, কসমেটিক্স। এরপরও যদি বলো জামা নেই, তবে এক্ষুনি শপিংয়ে চলো আমার সাথে, পুরো শপিং মল কিনে দেবো। রূপকথা অবাক হয়ে শুধালো, কত টাকা তোমার সারফরাজ? সারফরাজ দুষ্টু হেসে হাসকি গলায় বলল, যত টাকা হলে তোমার চাইবা মাত্র কোনো নাম না জানা শহর অথবা বিষণ্ণ বিকেলে অনাবিল হাসি আর সুখ কেনা যায়, তত। রূপকথা বড় বড় চোখ করে শুধালো। এত টাকা? সারফরাজ মাথা ঝাঁকিয়ে বলল, তোমার জামাইয়ের যে টাকা আছে সেই টাকা দিয়েই ক্যালিফোর্নিয়া ঢেকে যাবে। এখন বুঝেছো কত টাকা? রূপকথা গলা খাকারি দিয়ে সারফরাজের বাইসেপ মাসল টিপতে টিপতে চকমকে চোখে বলল, আমার একটা খায়েশ হয়েছে। কি খায়েশ? চট করে শুধালো সারফরাজ। রূপকথা ঠোঁট টিপে হাসি রোধ করে বলল, তোমার চাইতে সুন্দর বডিওয়ালা হ্যান্ডসাম ছেলেদের আমার সামনে এনে নাচাবো আর টাকার বান্ডেল ছুড়বো। প্লিজ না, করবে না। এটা আমার বহু দিনের স্বপ্ন, শুধু টাকার অভাবে এতদিন করতে পারিনি। সারফরাজ সিরিয়াস ভঙ্গিতে চোখ গরম করে বলল, এসব ফাত্রামি করার টাকা নেই আমার কাছে। সারফরাজ প্লিজ। নো।
বলে তুমি নাচো, তোমার বান্ডেল তোমাকেই ছুড়বো। সারফরাজ বড় বড় চোখ করে ধমক দিতে চাইল রূপকথাকে, কিন্তু রূপকথা কিউট ফেস বানিয়ে বলল। একটু নাচলে কি হয়? সারফরাজ বুঝল ইচ্ছে করে ন্যাকামি করে এই মেয়ে তাকে নাকে দড়ি দিতে চাইছে। এত সহজে ছাগল হয়ে ম্যাঁ করতে চায় না সারফরাজ। মেয়েদের একবার মাথায় তুললেই জীবন শেষ, আজীবন মাথায় কাঁঠাল ভেঙে খাবে। সারফরাজ মনে মনে নানাবিধ ভেবে গলল না রূপকথার সৌন্দর্য আর মিষ্টি কথায়। সে উঠে দাঁড়ালো নিজের কাজে যাবার জন্য, কিন্তু রূপকথা নিজের জেদে বহাল রইল। সেই সাথে সারফরাজকে সরাসরি হুমকি দিল। যদি না নেচেছো তবে আমি ছোট ছোট হাফ প্যান্ট পরে ড্যাভিন, ইয়াং আর লুইসের সামনে দিয়ে ঘুরে বেড়াবো। সারফরাজ বাঁকা হাসলো, এরপর বলল। তুমি ন্যাংটা হয়ে ঘুরলেও ওরা মাথা তুলে তাকিয়ে দেখবে না তোমায়। যাও নিজে ঘরে যাও, আর মাথা থেকে এসো আজকবি চিন্তা ভাবনা ঝেড়ে ফেলো। এমনি এমনি তোমার বাপকে দেখতে পারি না। ঠিক সময় ঠিক ভিটামিন আর পুষ্টিকর খাবার দিলে এমন মাথা মোটা গদি হতো না। ইস, কি যে বিপদে পড়েছি, পস্তাতে পস্তাতে জীবনটাই শেষ। রূপকথা দৌড়ে উঠে এসে সারফরাজকে খামচে ধরতে চাইল, তাকে গাধি বলার অপরাধে, কিন্তু পিছনে ফিরে খপ করে রূপকথার দুই হাত শক্ত করে চেপে ধরে সারফরাজ রূপকথার কানের কাছে ঝুঁকে ফিসফিস করে কিছু বলল, যা শুনে রূপকথা লজ্জায় রাঙা হলো। ঠোঁটের কোণে খেলে গেল লাজের রক্তিম হাসি। সেই ঠোঁটের কোণে চুমু এঁকে সারফরাজ বলল। এমন লাচরাঙা অথরে মরণ হয় আমার। প্লিজ আর মেরো না, বিষাদ দূরত্ব বজায় রেখেই চলো না প্লিজ, নয়তো নিজের ভার্জিনিটি হারাবো আমি। আর যদি এর পরেও এভাবে আশেপাশে ঘুরঘুর করতে দেখি তবে ঠটিয়ে চোর মেরে গাল ফাটিয়ে দেব। রূপকথা প্রতিবাদ করে বলে উঠল। আমি কখনোই ঘুরঘুর করি না তোমার আশেপাশে, তুমি নিজেই আসো। সারফরাজ কাতর চোখে হম্বি তম্বি করে বলে। ওই দেখো, সুন্দর ঠোঁট জোড়া নাড়িয়ে আবার কথা বলে। আর একটাও যদি কথা বলেছো মেয়ে, তাহলে কিন্তু তোমার বাপের স্বপ্ন সত্যি করে ছাড়বো। কি স্বপ্ন? ঝাঁঝালো গলায় শুধালো রূপকথা। সারফরাজ মোটা গলায় উত্তর করল। হালি হালি পোনা উৎপাদনের স্বপ্ন। বিশাল কিবোর্ডের পাল্লা খুলে নির্বোধ মানুষের ন্যায় দাঁড়িয়ে আছে রূপকথা। কাবার্ড ভর্তি আধুনিক রুচিশীল পোশাক, জুতা, ব্যাগ, সাজসজ্জার সরঞ্জাম, একটার চেয়ে আরেকটা চোখ ধাঁধানো। জিনিসগুলো সারফরাজ কিনেনি, কিনেছে অন্যজন, কিন্তু যে কিনেছে তার রুচির প্রশংসা করলেও কম হয়ে যাবে। আপাতত যে কে কিনেছে না কিনেছে সেসব চিন্তা মাথা থেকে ঝেড়ে এঙ্গেজমেন্ট পার্টি কি করে যাবে, কি পরে যাবে সেটা নিয়ে ফোকাস করলো রূপকথা। আরও মিনিট 20 দাঁড়িয়ে থেকেও একটা ড্রেস সিলেক্ট করতে পারলো না সে। যদিও এতে রূপকথার দোষ থোড়াই আছে, মেয়ে মানুষের বৈশিষ্ট্যই তো তাই। রূপকথা কিছুক্ষণ কাচুমাচু করে মাথা চুলকালো, আঙ্গুলের নখও কাটলো দাঁত দিয়ে, কিন্তু মস্তিষ্ক সিউরিটি দিতে পারল না নির্দিষ্ট পোশাকে। সারফরাজ লম্বা শাওয়ার নিয়ে কোমরে একটা সাদা বড় টাওয়েল পেঁচিয়ে ছোট টাওয়েল দিয়ে মাথা মুছতে মুছতে রূপকথার কক্ষের সামনে এসে দাঁড়ালো। এরপর দরজার পাল্লা সামান্য ফাঁক করে দেখল রূপকথা আহম্মকের ন্যায় স্থির দাঁড়িয়ে জামা গুনছে। সারফরাজ কপাল কুঁচকে মুখে বিরক্তিকর চসূচক শব্দ উচ্চারণ করে এগিয়ে এলো রূপকথার পিছনে। এরপর ভারী গলায় বলল। মেয়ে মানুষের সমস্যাই একটা, এদের কি থেকে কি ভালো লাগে তারা নিজেরাই জানে না। তোমাকে দোষ দিতে আর লাভ নেই, দোষ তোমার প্রজাতির। সারফরাজ এই আকস্মিক গলায় হকচকিয়ে উঠল রূপকথা। সারফরাজের করা অপমানটা বেশ লাগলো তার। প্রচণ্ড রাগ উঠে গেল সারফরাজ এর উপর তার। রূপকথার প্রথম মনে হয়েছিল মানুষটা হাজব্যান্ড ম্যাটেরিয়ালস, কিন্তু দিনে দিনে সেই ভুল ধারণা পাল্টেছে। আজ তো এক শয়তান ম্যাটেরিয়াল। রূপকথা চোখ গরম করে দাঁত চেপে সারফরাজের সামনে ঘুরে ঝাঁঝালো গলায় শুধালো। তুমি কোথাকার সভ্য প্রজাতি? সেই তো টাওয়েল পরে নাভি টুটু বের করে আধা ল্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছ। সারফরাজ পাত্তা দিল না রূপকথার মেজাজে। সে একটা ল্যাভেন্ডার রঙের পার্টি গাউন রূপকথার হাতে ধরিয়ে দিয়ে বলে উঠল। এটা পরে নাও, দেখতে ভালো লাগবে, সবার চাইতে আলাদা লাগবে। যদি লাল পরো তাহলে বউ বউ লাগবে। তখন দেখা গেল বাড়ি সেন্টার বাদ দিয়ে হানিমুনে চলে গেলাম। সাদা পড়লেও বিপদ, আসলে বিপদ সব দিকেই। মিঙ্গেল ব্যাচেলারদের আপদ বিপদে শেষই নেই। ওসব অন্য আরেকদিন বুঝিয়ে বলবো। আপাতত রেডি হোক, সময় কম, নয়তো তোমাকে ফেলেই চলে যাবো আমরা সবাই। রূপকথা কপাল কুঁচকে মুখ ভার করে ফট করে উত্তর করল। তাহলে চলেই যাও, আমি যাব না তোমার মতো অসভ্য লোকের সাথে। সারফরাজ বাঁকা হাসলো, এরপর হাসকে গলায় বলল। বড় বড় অজগর সন্ধান নামলেই এই বাড়ির চারপাশে ঘুরে বেড়ায় ম্যাডাম। কি ভয়ানক তাদের নিঃশ্বাসের শব্দ। যদি তাদের ডিনার হতে চাও তবে যেও না, বসে বসে চষো এই আঙ্গুল আর কি।
বলেই চোখ টিপে চলে গেল সারফরাজ। সারফরাজের যাবার পানে তাকিয়ে মুখ বাঁকালো রূপকথা। এরপর ধাম করে দরজা আটকে দিল। সারফরাজের পছন্দ করা পোশাক ইচ্ছে করে গায়ে তুলল না রূপকথা। সে একটা অফ শোল্ডার সাদা গাউন তুলে নিল। এরপর সেটা পরল। আয়নায় নিজেকে পরখ করল। বেশ লাগছে তাকে, সিন্ড্রেলার মতো একদম। ড্রেসের সাথে ম্যাচ করে ছোট একটা হ্যান্ডব্যাগ নিল। এরপর আয়নার সামনে বসে সাজতে আরম্ভ করলো। নিখুঁতভাবে খুব অল্প সাজলো রূপকথা। ঠোঁটে মেরুন লিপস্টিক, চোখে আইলাইনার, অল্প ব্লাশন ব্যাস। এরপর অর্নামেন্টস দিল চিকন ব্রেসলেট। মাথায় স্টোনের কাটা গুজে অফ হোয়াইট উঁচু হিল পরে হেলে দুলে বেরিয়ে এলো রূপকথা। রূপকথা সিঁড়ি ধরে ড্রয়িং রুমে নামলো। কিন্তু ড্রয়িং রুম শুনশান নীরব, কেউ নেই। সামান্য ভীত হলো রূপকথা। তবে কি সারফরাজ আমায় ফেলে সত্যি সত্যি চলে গেল? দেয়ালে থাকা ঘড়িতে নজর বুলালো রূপকথা। সন্ধে 6টা বাজতে আরও মিনিট 5 দেরি। দরজার পানে অসহায় নজর পাতল। সেটা বন্ধ। বাইরে থেকে নাকি ভেতর থেকে তা বোঝা যাচ্ছে না। লুইস ইয়ং কেউ নেই। এবার মন ভার হলো রূপকথা। সে মেঝের টাইলসে দৃষ্টি নিবদ্ধ করে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। এমন সময় জুতার খটখট শব্দে উপরে নজর মেলালো রূপকথা। সিঁড়ি ধরে আভিজাত্য চলনে নামছে সারফরাজ, গলার নেকটাই ঠিক করতে করতে। রূপকথা খেয়াল করলো মাথার চুলে নতুন হেয়ার কাট দিয়েছে সারফরাজ। ফর্সা মুখটা আরও বেশি চকচক করছে আজ। তীক্ষ্ণ খাড়া নাকের ডগা গ্লেজ ছড়াচ্ছে। কালচে লাল ঠোঁট আর শক্ত চোয়াল যে কাউকে ঘায়েল করতে ওস্তাদ। আর ওই আইস ব্লু চোখ। গায়ে কালো স্যুট আর সাদা শার্ট জড়িয়েছে সারফরাজ। বরাবরই এমন পোশাক পরে। হঠাৎ দু একটা কালার তাকে পরতে দেখেছে রূপকথা। প্রতিদিন একই রঙের পোশাক পরলেও এক একদিন এক এক সৌন্দর্য ধরা দেয় এই পুরুষের। রূপকথার মনে হয় কালো রঙের ভেতরেও মনে হয় হাজারটা চোখ ধাঁধানো রং রয়েছে। নয়তো একই রঙে একটা পুরুষ প্রতিদিন প্রতিবার কি করে এত সুদর্শন হয়। সারফরাজের পায়ের কদম গুনল রূপকথা। প্রত্যেকটি পায়ের গতি তাল মিলিয়ে চলছে। দীর্ঘদিন বাদে সারফরাজকে ক্লিন সেভের চোখে দেখে চোখের পলক ফেলতে ভুলে গেল রূপকথা। সারফরাজকে দেখতে সত্যি সত্যি প্রিন্সদের মতো লাগছে। তাকে মোটেও দেশি কোনো মানুষ মনে হচ্ছে না, মনে হচ্ছে বিদেশি কোনো সিনেমার নায়ক। নিজের বেহায় নজর হঠাতে চাইল রূপকথা, কিন্তু পারল না। সারফরাজ ততক্ষণে রূপকথা একদম সামনে চলে এসেছে। সারফরাজের গায়ের পুরুষালী পারফিউম রূপকথার নাসা রন্ধ্রে ভুরভুর করে ঢোকে সুরসুরি দিল। মাথা উঁচু করে সারফরাজের নীল চোখের পানে ঠায় তাকিয়ে রইল রূপকথা। সারফরাজ নিজের হাত উঁচু করে রূপকথার চোখ ঢেকে দিল। এরপর নাকে চুমু খেয়ে ফিসফিস করে বলল, নজর লেগে যাচ্ছে জান, এভাবে দেখো না। বিয়ের আগেই সব দেখে ফেললে পরে আর ইন্টারেস্ট কাজ করবে না। সারফরাজের ফিসফিসানিতে রূপকথার হুঁশ এলো। নিজেকে ধাতস্থ করে চোখ নামিয়ে নিল। রূপকথার ফাঁকা কাঁধে হাত রাখল সারফরাজ। এরপর বলল, বলেছিলাম ল্যাভেন্ডার পড়তে। রূপকথা ইতস্তত করে বলল, এটা ভালো লেগেছে আমার। অল্প কুটকুট করে হাসল সারফরাজ। এরপর বলল, এখনই মতো অমিল। রূপকথা চুপচাপ রইল। সারফরাজ রূপকথার কাঁধে নাক ঘষল। এরপর কানের কাছে মুখ এনে বলল, বিশাল বড় বড় ভুল করতে ইচ্ছে করছে এই মুহূর্তে। কি করব বলো তো? ভুলগুলো করলে কি সাজা বেশি হবে নাকি নিয়মের লঙ্ঘন হবে? সারফরাজের তপ্ত শ্বাস রূপকথার গাল আর কান পুড়িয়ে দিল। লজ্জায় আড়ষ্ট হলো খানিক সে। সারফরাজের পেটের কাছের শুট খামচে ধরে মাথা নিচু করে রূপকথা বলল, তো চলো, দেরি হয়ে যাচ্ছে। সারফরাজ রূপকথার মোহিনী রূপ থেকে চোখ ফেরাতে পারছে না। তার সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। অস্থির লাগছে। হাঁসফাঁস করছে বুক, দম আটকে আসছে। শরীর ঘেমে একাকার হচ্ছে মুহূর্তেই। শরীরে জ্বলছে হুতাশন। সারফরাজ নিজেকে সামলানোর চূড়ান্ত চেষ্টা করল। দুই হাত দিয়ে মাথায় কাপড় চাপড় দিল। এরপর হনহন করে রূপকথাকেই ফেলে বেরিয়ে গেল। পেছন পেছন গুটি গুটি পায়ে গাউন সামলে হাঁটতে নিল রূপকথা। কিন্তু ছড়ানো বিশাল ঘেরযুক্ত গাউন সামলাতে হিমশিম খেল। সারফরাজ খেয়াল করল তা। সে আবার পিছনে ফিরে রূপকথাকে হ্যাচকা টানে কোলে তুলে নিল। এরপর আরেক হাতে রূপকথার ব্যাগ নিয়ে ছুটল গাড়ির নিকট। ক্যালিফোর্নিয়ার আকাশ আজ যেন একটু বেশি ঝকঝকে। সিয়েরা ক্লিফের গা ঘেঁষে প্রশান্ত মহাসাগরের উপর ঝুঁকে দাঁড়িয়ে আছে কাচের রাজপ্রাসাদ তথা মিস্টার নোলানের ব্যক্তিগত ভিলা। আজ সন্ধ্যায় এক অন্যরকম আলো জ্বলে উঠছে এই ভিলায়। বাতাসে মোহনীয় সুগন্ধি আর সাদা অর্কিডের সুবাস।
সেই সাথে দূরের সমুদ্রের ঢেউ। মিস্টার নোলানের গা ছমছমে বাড়িটি আজ মানুষের কলকাকলিতে মুখর। আজ এখানে নেই কারো চিৎকার, কারো আর্তনাদ, নেই কোনো বন্দুকের ভয়ানক শব্দ, আর চারপাশে শুধু হাসি আর আনন্দ, কারণ আজ মিস্টার নোলানের একমাত্র কন্যা ন্যান্সির এঙ্গেজমেন্ট। এটা কোনো সাধারণ এঙ্গেজমেন্ট পার্টি নয়, এটা যেন বিশাল এক আয়োজন। পুরো বাড়িটি নিখুঁতভাবে সাজানো হয়েছে তাজা ফুল আর বাহারি আলোয়। এক পলক দেখলে মনে হবে প্রত্যেকটা আলো, প্রতিটা পদক্ষেপ, প্রতিটা হাসিও যেন আজ ঠিক জায়গায় বসানো। ইতিমধ্যে অতিথিরা আসতে শুরু করেছে একের পর এক। কেউ হেলিকপ্টারে, কেউ দামি দামি গাড়িতে, কেউ বাস স্রেফ হেঁটে। মিস্টার নোলান আর তার সহধর্মিণী সবাইকে হাসি মুখে বরণ করে নিচ্ছে। নোলানের কন্যা ন্যান্সি হলুদাভ সোনালি গাউনে নিজেকে সাজিয়েছে আজ। ন্যান্সির সৌন্দর্যে মনে হচ্ছে আকাশের ফকফকে হলুদ চাঁদটা আজ মাটিতে নেমে এসেছে। বরটাও বেশ মার্জিত আকর্ষণীয়। তাদের নিয়ে আলোচনা আরম্ভ হলো অতিথি মহলে। ক্যামেরাম্যান আজ খুব ব্যস্ত, নিজের জীবন হাতে নিয়ে এক একটা ক্যাপচার করছে সে। কারণ সে কোনো সাধারণ মানুষের বাড়িতে নয়, স্বয়ং জমের বাড়িতে এসেছে ছবি তুলতে। চারপাশে সবকিছু নিখুঁত, সুন্দর, সাবলীল। ড্যাভিন ইতোমধ্যে নোলানকে সারফরাজের বাণী পৌঁছে দিয়েছে। সারফরাজের শুভাকাঙ্ক্ষী আর কাছের মানুষজন অপেক্ষা করছে সেই খবর মোতাবেক। আজকের অনুষ্ঠানে একজন রানী উপস্থিত থাকবে। সেই রানীকে দেখার উৎকণ্ঠা সকলের মাঝে। এমন সময় সারফরাজের দামি বিলাসবহুল গাড়িটি থামল নোলানের বাড়ির গেটের সামনে। সারফরাজের গাড়ি থেকে নামার আগেই কেউ একজন মিস্টার নোলানকে খবর পাঠালো। নোলান আর তার দলবল দৌড়ে গেল বাড়ির বাইরে। নোলান তার লোককে চোখের ইশারা করতেই দৌড়ে কোথাও চলে গেল তারা। ফিরল তৎক্ষণাৎ, হাতে লাল গালিচা নিয়ে। এরপর তা বিছিয়ে দিল সারফরাজের গাড়ির দরজার নিকট। বাঁকা হেসে অপর পাশের দরজা খুলে বেরিয়ে এলো সারফরাজ। পেছনের গাড়ি থেকে নামলো ইয়ং আর লুইস। সারফরাজের গাড়ি থেকে বের হয়ে দূরে গিয়ে দাঁড়ালো ড্যাফিন। ঠোঁটে একটা সিগারেট ধরিয়ে দেখতে লাগলো বড়লোকি তামাশা। গাড়ি থেকে নেমে নিজের স্যুট ঠিক করে দরজা খোলা হাত বাড়ালো সারফরাজ। ভয়ে আর জড়তা নিয়ে সারফরাজের হাত খামচে ধরল রূপকথা। সারফরাজ চোখের পাতা ঝাপটা আশ্বস্ত করলো তাকে। রূপকথা মাথা নিচু করে গাড়ি থেকে নামলো। এরপর সারফরাজের পায়ের গতি অনুকরণ করে আরেক হাতে গাউন উঁচু করে চলতে লাগলো অভিমুখে। আগত পুরুষরা রূপকথার সৌন্দর্যে মোহিত হলো, ঈর্ষান্বিত হলো মেয়েরা। তাদের মধ্যে সারফরাজের পাশে রূপকথাকে দেখে কেউ কেউ অশ্রাব্য গালিগালাজ ছুড়তেও ভুলল না। তাদের মতো হট লাস্যময়ী রমণী রেখে সারফরাজ এমন পাটকাঠির মতো মেতে মজেছে, এটা মানতে তাদের কষ্ট হলো। নোলানের স্ত্রী ডেইজি দৌড়ে এসে সারফরাজের সাথে কুশলাদি বিনিময় করল। সারফরাজকে দেখে উপস্থিত মানুষগুলো কেমন মাথা নত করে রইল। সারফরাজের ঠোঁটে অহংকারী হাসি। রূপকথা আর চোখে চারপাশ দেখল। বাপের জন্মে এমন আড়ম্বর দেখেনি সে। সারফরাজকে সম্মান দেখিয়ে সকলেই রাস্তা ছেড়ে দিল। সারফরাজ ঠোঁটে প্রশস্ত হাসির রেখা ফুটিয়ে এগিয়ে গেল ন্যান্সির পানে। রূপকথা হাতে থাকা সাদা গোলাপ ন্যান্সির হাতে তুলে দিয়ে বলল, সারফরাজ ইয়ং আর লুইসকে ইশারা করতেই গাড়ি থেকে কতগুলো দামি শপিং ব্যাগ এনে ন্যান্সির হাতে দিল তারা। শপিং ব্যাগ দেখেই হুঁশ উড়ে গেল আশেপাশের সকলের। সাধারণ একটা এঙ্গেজমেন্ট পার্টিতে এত দামি উপহার দেখে কেউ কেউ ফিসফিস করতেও ভুলল না। সবকিছুর পর শুরু হলো খাওয়া দাওয়া। গোল টেবিলে খেতে বসেছে সারফরাজ সহ আরও অনেকে। রূপকথা নিজে থেকেই বসল না সারফরাজের সাথে। এতগুলো ছেলের মধ্যে খেতে তার অস্বস্তি হবে। সারফরাজও জোর করল না। যেই টেবিলে গ্লাসে গ্লাসে মদ গলবে মানুষজন, ওই টেবিলে রূপকথাকে কখনোই বসাতে পারে না সে। খাওয়া দাওয়ার মাঝ পর্যায়ে সারফরাজের দৃষ্টি স্থির হলো আগত এক মেহমানের ছেলের প্রতি। সে রূপকথার পানে বাজে দৃষ্টিতে তাকাচ্ছে বারবার, আর ঠোঁট কামড়ে হাসছে। সারফরাজ মুখে খাবার পুড়ে চিবুতে ছেলেটির পানে নজর তাক করে রাখল। ছেলেটি তার বন্ধুকে ইশারা করে দেখালো রূপকথাকে। এরপর বলে উঠল, বাকি কথা শেষ হবার আগেই স্টেক কাটার চাকু ছেলেটির চোখ বরাবর ঢুকিয়ে দিল সারফরাজ। অবস্থা আজ করার আগেই চোখ চেপে ধরে গগন বিদারী চিৎকার করে উঠল ছেলেটি। আশেপাশের মানুষসহ সকলে কথা বলার ভাষা হারালো। ভয়ে সিটিয়ে উঠল রূপকথা। মুহূর্তেই খাবার টেবিলে হইচই নেমে এলো। যারা সারফরাজকে চেনে তারা কোনো শব্দ পর্যন্ত উচ্চারণ করল না। সারফরাজ চোখের ইশারায় ড্যাভিনকে ডাকল।
অন্য টেবিল থেকে খাওয়া থামিয়ে ছুটা হাতে উঠে এলো ড্যাভিন। সারফরাজ কাটা চামচ দিয়ে অল্প খাবার মুখে তুলে চিবুতে চিবুতে বলল, কিল হেম। আদেশ পাওয়া মাত্রই লুইস আর ইয়ং চেপে ধরল ছেলেটিকে। ছেলেটির দোষ কি কেউ জানে না। যার ছেলে সে সারফরাজের পায়ে পড়ে কাঁদতে আরম্ভ করলো, কিন্তু সারফরাজ নির্বিকার। হাতের রক্ত টিস্যু দিয়ে মুছে সে খাওয়ায় মনোযোগ দিল, যেন কিছুই হয়নি। আশেপাশের কেউ খাচ্ছে না বলে সারফরাজ টেবিল ইশারা করে বলল, টেক দিস ফুড। ভয়ে ভয়ে কেউ কেউ খেতে আরম্ভ করলো। মিস্টার নোলান দৌড়ে এসে সারফরাজের হাত চেপে ধরে ভীত গলায় শুধালো। সারফরাজ তাচ্ছিল্য হাসলো, এরপর শক্ত গলায় বলল, I warned you in advance. A queen would walk in tonight. Make sure the arrangements are worthy of her. নোলান আর কিছু বলার ভাষা পেল না। সারফরাজ কাউকে এমনি এমনি খুন করবে না এটা সে জানে, তবুও নিকট আত্মীয় বিধায় একটু অনুরোধ করতে চাইল। সারফরাজ বাঁকা হেসে ঠান্ডা গলায় শুধালো। ড্রাগ ডিলার মিস্টার মাইকে করে দেই, কি বলেন? নোলান মাথা নত করে বহু কষ্টে আওড়ালো। সারফরাজ দামি ন্যাপকিনে মুখ হাত মুছে টেবিল ছেড়ে উঠে গেল। এরপর রূপকথার সামনে এসে দাঁড়ালো। রূপকথার ছড়ানো গাউন গুটিয়ে কোলে তুলে বলে উঠল, বাড়ি চলো, খাবার মজা হয়নি, দামি গিফটগুলো বেকার দিলাম, আফসোস হচ্ছে, টোটাল মানি ওয়েস্ট। এর চাইতে এই টাকাগুলো তোমার ছেলে নাচানোতে ইনভেস্ট করলে ভালো হতো। অ্যাটলিস্ট আনন্দ পেতে। রোমান্টিক মুভি দেখতে আনলাম, হলো থ্রিলার আর কিলার, কিছু হলো এটা। মায়া চৌধুরীকে সারা ক্যালিফোর্নিয়া শহর জুড়ে খুঁজে চলল রুদ্ররাজ, কিন্তু মায়া চৌধুরী তো দূর, তার ছায়ার পর্যন্ত হদিশ পেল না সে। রুদ্ররাজ জানে মায়া চৌধুরী পালিয়ে কোথাও যেতে পারবে না, তাকে ধরা পড়তেই হবে, হয় তার কাছে নয়তো পুলিশের হেফাজতে। নিজের চতুর মস্তিষ্কের স্মার্ট চিন্তায় নিজেকে নিজেই বাহবা দিল সে। এরপর মায়া চৌধুরীর ছবি নিয়ে প্রত্যেকটি পুলিশ স্টেশনে নিখোঁজ কেস ফাইল করল। মিথ্যে কুমির কান্না করে পুলিশ স্টেশনের ডিটেকটিভের কাছে বেশ মা ভক্ত সাজল বটে। ডিটেকটিভ মাস্টার অ্যাডওয়ার্ড তাকে আশ্বস্ত করল যে যেভাবেই হোক তারা ডক্টর রুদ্ররাজের মাকে খুঁজে বের করবেই করবে। টিস্যু দিয়ে চোখের নোনতা জল মুছে বেরিয়ে এলো রুদ্র। এরপর নিজের গাড়িতে বসে চোখ মুছে সিটে হেলান দিল। কিয়ৎক্ষণ বাদে মাথা তুলে সোজা হয়ে বসে লুকিং গ্লাসে নিজের চেহারাখানা পর্যবেক্ষণ করে কিটকিটিয়ে হেসে উঠল। এরপর নিজের বুক চাপড়ে নিজেই বলে উঠল, তুমি ভুল প্রফেশন বেছে নিয়েছো ডক্টর রুদ্ররাজ। তোমার তো অভিনেতা হবার কথা ছিল। এতদিন অভিনয় জগতে পা রাখলে 2-4টা অস্কার নিঃসন্দেহে ঘরে তুলতে পারতে। তোমার অভিনয় তো বাস্তবের চাইতেও নিখুঁত। ব্রাভো ডিয়ার রুদ্র, ব্রাভো। এরপর নিজের হাসি থামিয়ে হিংস্র মূর্তি ধারণ করল রুদ্র। তার কানে খবর এসেছে, তার চোখে ধুলো দিয়ে রূপকথাকে নিজের সাথে ক্যালিফোর্নিয়া নিয়ে এসেছে সারফরাজ। শুধু কি তাই, রূপকথাকে স্টক করা ছেলেটিকে দিয়েছে নিষ্ঠুর থেকে নিষ্ঠুরতম মৃত্যু। ঘূর্ণাক্ষরেও এমন কিছু টের পেলে রূপকথাকে দুনিয়া থেকে বিদায় করতে এক মুহূর্ত সময় নিত না সে। সারফরাজকে যতটা ভেবেছিল রুদ্ররাজ, সারফরাজ তার চাইতেও 1000 গুণ শেয়ানা। কিন্তু এবার রুদ্র সারফরাজকে মাটিতে নুইয়ে তবেই ক্ষান্ত হবে। অনেক লুকোচুপি হয়েছে, এবার আর লুকিয়ে লুকিয়ে খেলবে না রুদ্র। একবার মায়া চৌধুরী তার হাতে আসুক, পিষে পিষে মা ছেলেকে খুন করবে সে। মনের ভাবনা ভেবে গাড়ি স্টার্ট করল রুদ্ররাজ। এরপর স্পিড হাঁকিয়ে ছুটতে লাগলো নিজ গন্তব্যে। চোখ মুখে ভীতি ফুটিয়ে সারফরাজের পাশের সিটে কাচুমাচু হয়ে বসে আছে রূপকথা। স্বাভাবিক মুখভঙ্গিতে দক্ষ হাতে গাড়ি ড্রাইভ করছে সারফরাজ। মুখের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে কোনো অঘটনই ঘটায়নি, অথচ কিছুক্ষণ আগেই একটা তাজা প্রাণ শেষ করে এসেছে সে বিনা ভাবনায়। সারফরাজের ফকফকে সাদা শার্টের কলারে এখনও তাজা রক্তের স্পষ্ট দাগ। সারফরাজের নিষ্ঠুরতা মোটেও ভুলতে পারছে না সে। যতই চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাটা ভুলে থাকতে চাইছে রূপকথা, ততই যেন তার চোখের সামনে প্রকট ভাব ভেসে আসছে। রূপকথা সারফরাজ থেকে চোখ সরিয়ে বাইরে দৃষ্টি নিবদ্ধ করল। এই মুহূর্তে সারফরাজকে ভালো লাগছে না তার। মানুষটা কল্পনাতীত নিষ্ঠুর। এমন হৃদয়হীন মানুষ কি করে সৃষ্টি করলো বিধাতা? রূপকথা কি কোনোদিনও তাকে শুধরাতে পারবে না? এই পাপের পথ থেকে সারফরাজকে কিভাবে ফেরাবে রূপকথা? চুপচাপ বাইরের কুয়াশা ঘেরা রাস্তা আর গাছপালা দেখায় বিশেষ মনোযোগ দিল রূপকথা। কিন্তু সবকিছুই কেমন অর্থহীন বিষাক্ত ঠেকছে তার কাছে। হঠাৎ সারফরাজের মুঠো ফোন বেজে উঠল ভোঁ ভোঁ করে। ব্লুটুথ ডিভাইস কানেক্ট করে সারফরাজ ফোন তুলল।
ইয়া ডেভিন, Your mother is not here, boss. She ran away. ডেভিনের বলা কথায় সারফরাজের চোয়াল কেঁপে উঠল। ছলো হয়ে উঠল নীল চোখ জোড়া, শরীর ভারসাম্য হারালো, গাড়ির গতি হলো এলোমেলো। অবস্থা আজ করবার আগেই এলোমেলো স্টিয়ারিং হুইলের বিচরণে দুর্ঘটনা ঘটার উপক্রম হলো। ভয়ে চিৎকার করে উঠল রূপকথা। বৃহৎ গাছের সাথে ধাক্কা খাবার আগ মুহূর্তে কঠিন ব্রেক কষল সারফরাজ। এরপর রূপকথার পানে অসহায়ের ন্যায় তাকিয়ে বলে উঠল, আমার মা আবার হারিয়ে গেছে রূপকথা। নিষ্ঠুর খেলায় মেতেছেন উপরওয়ালা আমার সাথে। আমি কি কখনোই আমার মাকে পাবো না?